নমস্কার বন্ধুরা, আজ আমরা যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, গত এক বছর ধরে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট ক্রমাগত বেড়েই চলেছে। আপনাকে আমি একটা ডেটা শো করছি। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে গত বছর জুলাই মাসেতে প্রায় 600 কোটি টাকার মতো ইনভেস্ট হয়েছিল। তারপর দেখতে পাবেন আপনি প্রতি মাসে মাসে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বাড়তেই থাকছে এবং এই বছর জুলাই মাসে দেখা যাচ্ছে যে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে প্রায় 2100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের কথা বলছি? এনি গেস? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কন্ট্রা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের কথা বলছি। তো আজকের এই ভিডিওতে আমরা জানব কন্ট্রা ফান্ড কী, কন্ট্রা ফান্ডের স্ট্রাকচারটা কেমন, কন্ট্রা ফান্ড কীভাবে কাজ করে, কন্ট্রা ফান্ডের অ্যাডভান্টেজগুলো কী কী, কেন মানুষ কন্ট্রা ফান্ডকে এত পছন্দ করছে এবং সবশেষে টপ 3 কন্ট্রা ফান্ড সম্বন্ধেও জানব। তো সবার প্রথম প্রশ্ন, কন্ট্রা ফান্ড কী? দেখুন, কন্ট্রা ফান্ড হলো এমন একটা ইকুইটি ক্যাটাগরির ফান্ড যে ফান্ডটা কন্ট্রারিয়ান অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে। এবার এই কন্ট্রারিয়ান, এটা একটা ইংরেজি শব্দ, এটা যদি আমি বাংলা করি সেটা দাঁড়ায় বিপরীত বা বৈপরীত্য। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে কন্ট্রারিয়ান স্ট্র্যাটেজিতে আমি বিপরীত দিকে চলবো, স্রোতের প্রতিকূলে চলবো। তো এই কন্ট্রারিয়ান স্ট্র্যাটেজিতে যে স্টকগুলো বর্তমানে আন্ডার পারফর্মিং, আউট অফ ফেভার অফ দ্য ইনভেস্টার, মানে যেগুলো ইনভেস্টারদের এখন ফেভারেট লিস্টের মধ্যে নেই কিন্তু তার মধ্যে ভ্যালু আছে, সেই সমস্ত স্টকগুলো খুঁজে তাতে ইনভেস্টমেন্ট হবে। তো এই স্ট্র্যাটেজির পিছনে আইডিয়াটা এরকম যে আমি আন্ডার ভ্যালু স্টকগুলোকে লো প্রাইসেতে কিনে নিলাম, তারপর সেটাকে আমি হোল্ড করে রাখলাম, তারপর যখন তার ভ্যালু রিয়ালাইজেশন হবে বা মানুষ যখন বুঝতে পারবে তার ভ্যালুটা, তখন সেই স্টক প্রাইসটা বেড়ে যাবে, তখন আমি সেটাকে বিক্রি করে সেইখান থেকে লাভ করতে পারবো। আপনাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি। যেমন মনে করুন, রিসেন্টলি আপনি দেখতে পাবেন যে এইচডিএফসি ব্যাংকের যদি স্টক প্রাইস দেখেন তাহলে দেখতে পাবেন প্রায় গত 5 বছর ধরে এইচডিএফসি ব্যাংকের স্টক প্রাইসে কিন্তু ভালো মুভমেন্ট হয়নি, কিন্তু গত 5 বছরে এইচডিএফসি ব্যাংকের পারফরমেন্স কিন্তু ততটা খারাপ না। কিন্তু কোনো কারণেই হোক, সেটা হতে পারে এইচডিএফসি ব্যাংক আর তার যে পেরেন্ট কোম্পানি এইচডিএফসি তার মার্জারের কারণেই হোক, কিংবা এইচডিএফসি ব্যাংকের যিনি ছিলেন আদিত্য পুরী তার রিটায়ারমেন্টের কারণেই হোক, এইচডিএফসি ব্যাংকের ফ্লেভার কিন্তু আগের মতো আর নেই। তো এটা একটা হতে পারে আপনার ওই ভ্যালু স্টকের উদাহরণ। অথবা আপনাকে আর একটা এক্সাম্পল দিতে পারি, আজ থেকে 2-3 বছর আগে আইটিসি স্টকের ক্ষেত্রেও এরকম ঘটনাই ঘটেছিল। আইটিসি স্টক সবাই বলছে ভালো, সব কিছু ভালো, ফান্ডামেন্টাল সব ভালো, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আইটিসি শেয়ার প্রাইস সেই 180 থেকে 220-30 এর মধ্যেই ঘোরাঘুরি করছিল। তারপর আইটিসির ভ্যালু আনলকিং হলো এবং এখন আইটিসি আবার 450 থেকে 500 এই রেঞ্জে চলে গেছে, প্রায় ডবল হয়ে গেছে। তো এইগুলোকে বলা হয় ভ্যালু স্টক। তো ফান্ড ম্যানেজারের কাজ হবে এইরকমই কিছু ভ্যালু স্টক খুঁজে বের করা, তার মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিওতে সেগুলো রাখা। এইবার আসি কন্ট্রা ফান্ডের স্ট্রাকচারেতে। কন্ট্রা ফান্ড একটা প্রাইমারিলি ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, তার মানে এই ধরনের মিউচুয়াল ফান্ডে মিনিমাম 65% আপনার বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করতে হবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে কন্ট্রা ফান্ড আর ভ্যালু ফান্ড এটা কিন্তু অনেকটাই সিমিলার, কারণ কন্ট্রা স্ট্র্যাটেজি আসলে ভ্যালু ইনভেস্টিংয়ের উপরই বিশ্বাস রাখে। আর এই কারণের জন্যই সেবির যে মিউচুয়াল ফান্ড নর্মস আছে সেই নর্মস বলে যে কোনো ফান্ড হাউস তারা যদি কন্ট্রা ফান্ড অফার করে তাহলে তারা ভ্যালু ফান্ড অফার করতে পারবে না, আর যদি তারা ভ্যালু ফান্ড অফার করে তাহলে তারা কন্ট্রা ফান্ড অফার করতে পারবে না। কোনো একটা এএমসির ভ্যালু ফান্ড আর কন্ট্রা ফান্ড দুটো আপনি দেখতে পাবেন না। এইবার পরের যে পয়েন্ট সেটা খুব ইম্পর্টেন্ট, যে কন্ট্রা স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, তার প্রিন্সিপালটা কি। দেখুন, আগেই আপনাকে আমি বলেছি যে কন্ট্রা স্ট্র্যাটেজির প্রিন্সিপালটাই হলো বাই অ্যাট লো, সেল অ্যাট হাই। আর এই লো প্রাইসে কেনার জন্য তারা সেই স্টকগুলোকেই সিলেক্ট করে যেই স্টকগুলো বর্তমান সময়তে আন্ডার পারফর্ম করছে। কোনো কারণে, কোনো টেম্পোরারি কারণে কোনো স্টকের পারফরমেন্স খারাপ হতে পারে, রিসেন্ট খারাপ সেন্টিমেন্টের কারণে অনেকেতেই সেই স্টকটা বা সেই শেয়ারটা কিনতে চান না, বা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে সেই স্টকটা। তো তারা কি করে, সেই স্টকগুলোকে খুঁজে বের করে এবং তারপরে পেশেন্টলি ওয়েট করে যখন এই স্টকটা আবার নতুন করে লাইমলাইটে আসবে এবং যখন তাদের ভ্যালু আনলকিং হবে তখন কিন্তু সেই স্টকটা খুব ভালো রিটার্ন দিতে পারবে। তো এই ভ্যালু স্টক খোঁজার জন্য মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা অনেকগুলো প্রিন্সিপাল ইউজ করেন। তারা স্টকটার ফান্ডামেন্টালসটা দেখেন, কোম্পানির ফিনান্সিয়াল হেলথটা দেখেন, ম্যানেজমেন্টের কোয়ালিটি দেখেন,
তাছাড়া আরও কতগুলো রেশিও বা ফিনান্সিয়াল রেশিও দেখেন, যেমন ধরুন পি রেশিও, পিবি রেশিও, এবিডা, ক্যাশ ফ্লো স্ট্যাটাস, অন্যান্য আরও প্রফিটেবিলিটি রেশিও যেমন ধরুন ROCE, ROE, ROA। তো এই সমস্ত জিনিসগুলো তারা দেখে শুনে তারপরে এই স্টকগুলোকে সিলেক্ট করেন। তবে এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি, যদি আপনি কন্ট্রা ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে, কারণ ফান্ড ম্যানেজার যে ভ্যালু স্টকটা সিলেক্ট করে তার পোর্টফোলিওতে রাখছেন, কালকেই যে সেই স্টকের ভ্যালু আনলকিং হয়ে যাবে এবং তার প্রাইস বেড়ে যাবে এমন কিন্তু কোনো কথা নেই। তার জন্য আপনাকে ওয়েট করতে হতে পারে। একটা ট্রিগারের দরকার, একটা ট্রিগার যেটা কখন আসবে কেউই বলতে পারে না। তো যখন সেই ট্রিগারটা আসবে তখনই ভ্যালু আনলকিং হবে এবং তখনই কিন্তু সেই স্টক থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে। এইবার প্রশ্ন হলো যে এই কন্ট্রা ফান্ডের অ্যাডভান্টেজ কি? দেখুন, এর 2-3টে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজের কথা বলবো। প্রথম অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে পোটেন্সিয়াল হাই রিটার্ন। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে, আপনি যদি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেন, তাহলে যে কোনো ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেই আপনি ইনভেস্ট করুন না কেন, সেখান থেকে হাই রিটার্ন পাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু কন্ট্রা ফান্ডের ক্ষেত্রে বেশি পাওয়ার সুযোগটা আছে কেন? কারণ এখানে অলরেডি আমি যে স্টকগুলোতে ইনভেস্ট করছি সেগুলোর ভ্যালু অলরেডি কম, মানে সেগুলোর শেয়ার প্রাইস অলরেডি কম আছে। এবার এই অবস্থা থেকে যদি সেটা একটু বেশি বাড়ে তাহলে কিন্তু আমার রিটার্নটা বেশি পাওয়ার সম্ভাবনা, মানে নর্মাল কেসে যা পেতে পারি এক্ষেত্রে তার থেকেও অ্যাডিশনাল রিটার্ন পেতে পারবো, কারণ আমার বাইং প্রাইসটা অলরেডি ডিসকাউন্টে কেনা হয়েছে। তো সেই কারণের জন্য এখান থেকে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে লো ডাউনওয়ার্ড মুভমেন্ট। যেহেতু আপনি যে স্টকগুলো কিনছেন সেগুলো অলরেডি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, তার থেকে আর কত নিচে নামবে। তো সেই কারণের জন্য এখানেতে ডাউনওয়ার্ড মুভমেন্ট যেটা, সেটা কম হবার সম্ভাবনা। 3 নম্বর, এই ফান্ডগুলো কিন্তু ভোলাটাইল মার্কেট কন্ডিশনের ক্ষেত্রে সুটেবল। বর্তমান সময়তে অলরেডি মার্কেট প্রায় অল টাইম হাইতে আছে, বুল রান চলছে। তো এই অবস্থাতে দেখা যাচ্ছে যে অধিকাংশ স্টকই কিন্তু ওভার ভ্যালুড। তো এই অবস্থায় যদি আপনি এই ওভার ভ্যালুড স্টকগুলোতে ইনভেস্ট করেন এবং তারপর যদি মার্কেট কারেক্ট হয়, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওটা অনেকটা ডাউন হয়ে যেতে পারে বা আপনার যে ইনভেস্টমেন্ট তার ভ্যালু কমে যেতে পারে। তো সেই কারণের জন্য এখন আপনাকে খুঁজতে হবে সেই সমস্ত জায়গাগুলো বা সেই সমস্ত পকেটগুলো যেগুলোতে এখনও ভ্যালুয়েশন, ফেয়ার ভ্যালুয়েশন স্টেজে আছে কিংবা আন্ডার ভ্যালু স্টেজে আছে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হলো যে বর্তমান সময়ে কেন মানুষ এই কন্ট্রা ফান্ডের দিকে ঝুঁকছে, কেন এই ফান্ডটা পছন্দ করছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে একটা ডেটা দেখাই। এই ডেটাটা হচ্ছে যে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা আছে, তাতে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ যে স্টকগুলো আছে তাদের কন্ট্রিবিউশন কতটা। যদি আপনি 2013 সাল দেখেন তাহলে দেখা যাচ্ছে যে টোটাল যে মার্কেট ক্যাপিটালাইজেশন তার মধ্যে 80%-এর মতোই লার্জ ক্যাপ স্টকেতে আছে, বাকি মিড ক্যাপ 12%-এর মতো আর স্মল ক্যাপ 7%-এর মতো, রাফ ফিগার বলছি। ম্যাক্সিমামটাই লার্জ ক্যাপে আছে। এইবার যদি আপনি 2014 দেখেন, 2015 দেখেন, আপনি দেখতে পাবেন যে লার্জ ক্যাপের পোর্শনটা যদিও বা কমছে, তবুও কিন্তু লার্জ ক্যাপের পরিমাণটাই বেশি আছে। কিন্তু যখন আপনি 2021 সালে আসছেন তখন দেখতে পাবেন লার্জ ক্যাপ 70%-এরও নিচে নেমে গেছে, 68%, 2023-এ 64%, আগস্ট 2024-এ প্রায় 62%, মানে 62% লার্জ ক্যাপের কন্ট্রিবিউশন। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এদের কন্ট্রিবিউশন অনেকটা বেড়ে গেছে, মিড ক্যাপ প্রায় 18%, স্মল ক্যাপ তারও বেশি 19%। তো এদের কন্ট্রিবিউশনটা বেশি। তো এইখানেতে এমন তো নয় যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর প্রফিট কমে গেছে, স্মল আর মিড ক্যাপ কোম্পানির প্রফিট খুব বেড়ে গেছে, এমনটা নয়। কিন্তু তারপরেও তাদের গ্রোথ হবে এই আশা করে দেখা যাচ্ছে যে স্মল আর মিড ক্যাপের উপরেতে বেশি বেশি করে ইনভেস্ট করছে মানুষ, এবং তার জন্য তাদের পি রেশিও বলুন বা তাদের যে ভ্যালুয়েশন সেটা কিন্তু বেশি। উল্টে লার্জ ক্যাপের ক্ষেত্রে তাদের ভ্যালুয়েশনটা বরং ফেয়ার ভ্যালুয়েশনে আছে। তো এই কারণের জন্য মানুষ চাচ্ছে কি যে এমন জায়গাতে ইনভেস্ট করি যেগুলো ফেয়ার ভ্যালুয়েশন জোনে আছে, অ্যাটলিস্ট যে স্টকগুলো ফেয়ার ভ্যালু বা আন্ডার ভ্যালুড আছে। আর যেহেতু কন্ট্রা ফান্ডের ফিলোসফি হচ্ছে ফেয়ার আর আন্ডার ভ্যালু স্টক খুঁজে বের করা, সেই কারণের জন্য কিন্তু তারা এই কন্ট্রা ফান্ড বা ভ্যালু ফান্ডের দিকে ঝুঁকছেন। তবে এই ভিডিওটা দেখার পরে আপনি কখনোই এই কনক্লুশনে আসবেন না যে বর্তমানে আপনার যে ধরনের মিউচুয়াল ফান্ডগুলোতে এসআইপি চলছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে, বা আপনি লার্জ মিড ক্যাপ বা স্মল ক্যাপে যে এসআইপিগুলো করছেন সেগুলো বন্ধ করে দেবেন, তা কিন্তু নয়। আপনি ইনভেস্ট করছেন লম্বা সময়ের জন্য, 10 বছর 20 বছরের জন্য ইনভেস্ট করবেন। এটা তো টেম্পোরারি ফেনোমেনা।
তো এই সময়তে আমি বলবো যে এই স্মল ক্যাপ বা মিড ক্যাপেতে লামসাম ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করে যেতে পারেন। কিন্তু কখনোই এই ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ বা মিড ক্যাপে যেগুলোতে আপনার বর্তমানে এসআইপি চলছে, শুধু এই ডেটাটা দেখে সেগুলো বন্ধ করে দেবেন এবং কন্ট্রা ফান্ডে ইনভেস্ট করে দেবেন, এই রকম কোনো কথা কিন্তু আমি বলছি না। আপনি যদি নতুন করে কোনো ইনভেস্টমেন্ট শুরু করতে চান, কোনো এসআইপি করতে চান, তখন এই ধরনের মিউচুয়াল ফান্ডের কথা আপনি ভাবতে পারেন। এইবার আপনাকে টপ 3 কন্ট্রা ফান্ডের কথা বলবো। দেখুন, খুব বেশি এএমসি কিন্তু কন্ট্রা ফান্ড অফার করে না। আপনাকে তার মধ্যে থেকে টপ 3 কন্ট্রা ফান্ডের নাম বলতে পারি। আপনাকে আমি লিস্টটা শো করছি, আপনি দেখে নিন। 3টে ফান্ডের ক্ষেত্রেই 19-20 রিটার্ন এসেছে, প্রতিটা ক্ষেত্রেই ভালো রিটার্ন এসেছে, এইটুকু বলা যেতে পারে। কিন্তু ফান্ড ক্যাটাগরির মধ্যে যে ফান্ডগুলো আছে তাদের পার্থক্য করা খুবই মুশকিল। তবুও পুরনো এসবিআই অনেক দিন ধরে চলছে, তো এসবিআইয়ের উপর অনেকেরই ভরসা আছে, তো এসবিআই করতে পারেন। কিন্তু বাকি দুটো ফান্ড আছে সেগুলো কিন্তু খারাপ না। আমি শুধু যদি এসবিআইয়ের নাম করি তাহলে সেটা আমার ঠিক হবে না। তো যেই 3টে ফান্ডের কথা বললাম তার মধ্যে যে কোনো একটা ফান্ড হাউসের একটা ফান্ড আপনি সিলেক্ট করতেই পারেন।